শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ফার্স্ট পেপারের কোষ ও এর গঠনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতেছি। যে টপিকটার নাম হচ্ছে ডিএনএ বা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। সৃজনশীল পরীক্ষায় ডিরেক্টলি প্রশ্ন আসে ডিএনএ এর গঠন অঙ্কন করো, অথবা তোমার এমসিকিউতে তো হাজার হাজার প্রশ্ন আছে। সো এই টপিকটাকে সুন্দর করে পড়ার ট্রাই করি। আসি, প্রথমে বলছে যে ডিএনএ এর পূর্ণরূপ হলো কি? ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এখন ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড কি বা নিউক্লিক অ্যাসিড কি, সেটার জন্য আমরা একটা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছি। যারা এই ক্লাসটাতে প্রথম, তারা অবশ্যই আগে নিউক্লিক অ্যাসিডের ভিডিওটা দেখে আসবে, নাহলে অথবা তুমি বুঝবা ঠিকই, কিন্তু এটার অন্তর্নিহিত রস, এর ভিতরে যে মাহাত্ম্য আছে সেই মাহাত্ম্যটা বুঝবা না। ওকে, তো তোমরা নিউক্লিক অ্যাসিডের ক্লাসটা অবশ্যই দেখে নিবা। তো আমরা প্রথমে আসি ডিএনএ কাকে বলে। তাহলে দেখো, এখানে লেখা আছে যে সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল। স্বপ্রজননশীল শব্দটা মানে কি? সে নিজের বিভাজন নিজেই ঘটাতে পারে। পরিব্যক্তিক্ষম, পরিব্যক্তিক্ষম শব্দটা অর্থ হচ্ছে কি? যার ভিতরে মিউটেশন মানে পরিবর্তন ঘটে, এবং যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগতির ধারক ও বাহক হিসেবে যে দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিড আছে তাকেই বলতেছি আমরা কি? ডিএনএ। তোমরা 9-10 এ পড়ছো যে এইরকম একটা দেখছো না, এরকম একটা সুতার মতো অংশটাকেই আমরা কি বলতেছিলাম? ডিএনএ। যেখানে কয়টা সূত্র? দ্বিসূত্র। কয় সূত্র? দ্বিসূত্র। দেখো লেখা আছে এটার কি কি বৈশিষ্ট্য? স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম এবং যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক, বংশগতির ধারক এবং বাহক। আমরা সবাই জানি ডিএনএ এর মধ্যে থাকে জিন, আর জিনগুলো আমাদের সকল বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কি করে? পরিবহন করে নিয়ে যায়। এই জন্য এটাকে বলা হচ্ছে কি? বংশগতির ধারক ও বাহক। কয়টা সূত্র? দুই সূত্র। কি দ্বারা তৈরি? নিউক্লিক অ্যাসিডকে আমরা কি বলতেছি? ডিএনএ। এখন ডিএনএ সম্পর্কে আমাদের বিশেষ কিছু তথ্য আমাদের জানতে হবে। যে ডিএনএ কি? এর বিশেষ নাম হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। এছাড়া একে মাস্টার মলিকিউল বলা হয় এবং জীবনের আণবিক ভিত্তি বলা হয়। মাস্টার মলিকিউল মানে এটা অনেক বড় অণু, তো এই জন্য এটাকে বলা হয় মাস্টার মলিকিউল। এবং জীবের যেহেতু সমস্ত বৈশিষ্ট্যগুলোকে তারা ধারণ করে, এই জন্য জীবের কি বলা হয়? জৈবিক কার্যাবলীর সমস্ত বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে, এই জন্য তার নাম হচ্ছে আণবিক ভিত্তি। তবে এটা এমসিকিউ মনে রাখবা, একজন মানুষের, বয়স্ক মানুষের দেহে প্রায় 100 গ্রাম ডিএনএ থাকে। মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে ডিএনএ সংখ্যা কতটুকু? 100 গ্রাম। এবং যদি আমরা দেখি যে মানুষের ডিপ্লয়েড কোষে 5 থেকে 6 পিকোগ্রাম, তাহলে আমরা বললাম আমাদের শরীরে কোষের সংখ্যা প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কয়টি? কোষের সংখ্যা আমরা একটু কিছুদিন আগেই পড়ছি 100 ট্রিলিয়ন। 100 ট্রিলিয়ন। এই 100 ট্রিলিয়ন কোষের মধ্যে আমাদের ডিএনএ থাকে কত গ্রাম? 100 গ্রাম। এই হিসাবে দেখা যাচ্ছে যে ডিপ্লয়েড মানে একটা কোষে, কয়টা কোষে? একটা কোষে ডিএনএ থাকে 5 থেকে 6 পিকোগ্রাম। এখন বলছে যে তোমরা সবাই জানো ডিএনএ কতগুলা নিউক্লিওটাইড দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? নিউক্লিওটাইড দ্বারা গঠিত। এখানে যতগুলো অ্যাডিনিন থাকবে ঠিক তার সমপরিমাণ থায়ামিন থাকবে, মানে নাইট্রোজেনাস ক্ষারক হিসেবে, এবং একটা ডিএনএ যতগুলো গুয়ানিন থাকে ততগুলো সাইটোসিন থাকে। তাহলে এই যে কথাটা বলছে, কোন একটা ডিএনএ তে যতগুলো অ্যাডিনিন তার সমসংখ্যক থাকে থায়ামিন, আবার যতগুলো থাকে গুয়ানিন তার সমসংখ্যক থাকে কি? সাইটোসিন। আর এই নীতিটা প্রকাশ করা হচ্ছে বিজ্ঞানী 4 গ্রাফ। এই জন্য এই নীতিটাকে বলা হচ্ছে কি? 4 গ্রাফ নীতি। লেখা আছে ডিএনএ এর অণুতে সমপরিমাণ এ এবং টি এবং সমপরিমাণ সিজি থাকার নীতিমালাকে বলা হচ্ছে 4 গ্রাফ রুলস। তাহলে 4 গ্রাফ নামক যে বিজ্ঞানী, তিনি বলছিলেন একটা ডিএনএ তে যতগুলো অ্যাডিনিন থাকবে ঠিক তার সমপরিমাণ থাকবে থায়ামিন, আবার একটা ডিএনএ তে যতগুলো গুয়ানিন থাকবে ঠিক তার সমপরিমাণ থাকবে কি রে? সাইটোসিন। এবং আমাদের এটা হচ্ছে ফুলজেন স্টেইনিং, মানে রবার্ট ফুলজেন ডিএনএ এর যে রঞ্জন পদ্ধতি, অর্থাৎ ডিএনএ কে দেখার জন্য আমাদের হচ্ছে কি? ফুলজেন, এটার উপর কালার করে, এই পদ্ধতি হলো কি? ফুলজেন পদ্ধতি। ওকে, এখন দেখি এখান থেকে বুঝার তেমন কিছু না, এগুলা মুখস্থ করে ফেলবা। ওকে, এবারে আমরা পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি? ডিএনএ এর গঠন। ঠিক আছে, ডিএনএ এর গঠন আমরা এটা আগে পড়ি, এরপর আমরা আবার বই ধরে পড়বো রিডিং। ঠিক আছে, বই ধরে আবার পড়বো। আগে একটা জিনিসটা দেখে নেই, তারপর আমরা বই ধরে আবার পড়বো। হ্যাঁ, তাহলে ডিএনএ এর গঠন হচ্ছে এরকম। আসলে এরকম দেখাচ্ছি, পরীক্ষায় আসলে তুমি কেমনে আঁকবা সেটা আমি তোমাদের অঙ্কন করে দেখাচ্ছি, এবং তার বর্ণনাগুলো আমি তোমাদের দিব না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আসি ডিএনএ এর গঠন। তাহলে এটাকে আমরা
চলে যাই হোয়াট বোর্ডে। তাহলে দেখো ডিএনএ এর গঠন, আমরা প্রথমে আসি ডিএনএ এর গঠন। ডিএনএ এর গঠন, ঠিক আছে। ডিএনএ এর গঠনে আমরা দুই ধরনের গঠন করবো, একটা ভৌত গঠন আর এটা হচ্ছে কি রাসায়নিক গঠন। তো আমরা প্রথমে রাসায়নিক গঠনটা পড়ে নিই, কি রাসায়নিক গঠন। মানে এই রাসায়নিক গঠনে যদি আমরা দেখি, তোমাদের আগেই পড়ছিলাম যে ডিএনএ বা আরএনএ গঠন করতে হলে আমাকে অবশ্যই নিউক্লিক অ্যাসিড সম্পর্কে ধারণা থাকতে হবে। রাসায়নিক গঠনে দেখা যায় যে ডিএনএ কে ভাঙলে আমরা তিনটা জিনিস পাই। এক, পেন্টোজ সুগার হিসেবে, পেন্টোজ সুগার, এই পেন্টোজ সুগার হিসেবে থাকতেছে আমাদের ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ, ঠিক আছে। দুই নাম্বার আসতেছে আমাদের নাইট্রোজেনাস ক্ষারক, নাইট্রোজেনাস ক্ষারক। এবং মনে রাখবে ডিএনএ তে নাইট্রোজেনাস ক্ষারক থাকবে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং কি থায়ামিন। ডিএনএ তে এই চারটা নাইট্রোজেনাস ক্ষারক থাকে। এবং তিন নাম্বার আমরা পাচ্ছি অজৈব ফসফেট, অজৈব ফসফেট, মানে কি পাচ্ছি অজৈব ফসফেট, যেটাকে আমরা ইনঅর্গানিক ফসফেট দ্বারা প্রকাশ করি। ওকে, এখন ডিএনএ কিভাবে গঠিত হইলো? আগেই বলছি ডিএনএ কয় সূত্রক? ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। এই জন্য আমরা প্রথমেই পেন্টোজ সুগারের নিউক্লিওটাইড আঁকবো। আমরা জানি পেন্টোজ সুগারের সাথে এক নাম্বার কার্বনে যদি অ্যাডেনিন যুক্ত থাকে তখন তার নাম অ্যাডিনোসিন, যেটা একটা নিউক্লিওসাইড, এবং তার পাঁচ প্রান্তে থাকে একটা কি অজৈব ফসফেট। তো আমরা প্রথমে চারটা এঁকে নেই, এরকম করে চারটা তোমরা আঁকে নিবা। হ্যাঁ, 1 2 3 এবং হচ্ছে কি 4। ওকে, তাহলে দেখো কি করবা, প্রথমে আমরা এটা নিউক্লিক অ্যাসিড তৈরির সময় দেখাইছিলাম যে একটা পেন্টোজ সুগারে 5 নাম্বার কার্বন আর এটা 3, একটা 3 আর এটার 5 মিলে একটা ফসফেট বন্ধনে যুক্ত হয়। আবার সেম একটা 3 একটার 5 কি দ্বারা যুক্ত হয়? ফসফেট বন্ধন দ্বারা যুক্ত হয়। একটা 3 আর এটার 5 কি দ্বারা যুক্ত হয়? ফসফেট দ্বারা যুক্ত হয়। তো এইটা গেল একটা সূত্র। আমরা জানি ডিএনএ কয় সূত্র? ডিএনএ যে 2 সূত্র। তো অবশ্যই এই সাইডে আমরা আরেকটা সূত্র অঙ্কন করব। তো এবার এইটা উল্টা সাইডে, ঠিক আছে, উল্টা। এবার হচ্ছে কি উল্টা সাইডে আঁকবো। তোমরা চাইলে খাতাটাকে উল্টায় নিতে পারো, সমস্যা নাই। এরকম করে আমরা 5টা ইয়া নিলাম। তাহলে সেম একটার 5 একটা 3 কি বন্ধন দ্বারা যুক্ত হয়? ফসফেট। একটার 5 একটা 3 কি দ্বারা যুক্ত হয়? ফসফেট। একটার 5 একটা 3 কি দ্বারা যুক্ত হয়? ফসফেট। আর এর 5। এরকম করে আমরা দুইটা সূত্র নিলাম। মাথায় রাখবা এই ফসফেটে এই যে পেন্টোজ সুগার আছে, এই পেন্টোজ সুগারের 5 নাম্বার হাতটা খালি আছে, এজন্য এটাকে বলো কি 5 প্রাইম। আবার এই সূত্রের নিচে 3 নাম্বার ফসফেটটা কি আছে? খালি আছে। 3 নাম্বার হাতটা খালি, জন্য কি হলো 3 প্রাইম। সেম এটা 3 নাম্বার হাত মুক্ত, এজন্য এটা বলবো 3 প্রাইম। এটা 5 নাম্বার হাত মুক্ত, এজন্য কি হলো 5 প্রাইম। তাহলে মনে রাখবা ডিএনএ দ্বিসূত্রক এবং সূত্র দুইটা অবশ্যই একে অপরের বিপরীত। একটা যদি 5 থেকে 3 মুখী হয় তো অবশ্যই অপরটা হবে 3 থেকে 5 মুখী। এরপরে বলছে যে আমরা একটা জিনিস ইয়া করে নেই, ঠিক আছে। এবারে বলছি কি যে এই যে ফসফেট গুলো কি আছে, আমাদের সূত্র দুইটা আছে। এই সূত্র দুইটা পরস্পরের সাথে, এই সূত্র দুইটা পরস্পরের সাথে কি দ্বারা যুক্ত হয়? নাইট্রোজেনাস ক্ষারক দ্বারা। তবে মনে রাখবা এখানে অবশ্যই যে অ্যাডিনিনের সম্পূরক ক্ষারক হচ্ছে থায়ামিন এবং গুয়ানিনের সম্পূরক হচ্ছে কি রে? সাইটোসিন। তার মানে তুমি যেখানে অ্যাডিনিন আনবা তার অপর সাইডে অবশ্যই সেখানে কি আনবা? থায়ামিন। আবার যেখানে গুয়ানিনকে নিবা সেখানে অপর সাইডে নিবা কি? সাইটোসিন। আবার একদিকে যদি তুমি সাইটোসিন নাও তাহলে অপর দিকে নিবা কি? গুয়ানিন। একদিকে যদি তুমি থায়ামিন নাও তাহলে অবশ্যই অপর দিকে নিবা কি? অ্যাডিনিন। ঠিক আছে, তাহলে সূত্র দুইটা পরস্পরের সাথে কি দ্বারা যুক্ত হয়? নাইট্রোজেনাস ক্ষারক দ্বারা যুক্ত হয়। এখন বলছে যে এই নাইট্রোজেনাস ক্ষারকগুলো আবার পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত। কি দ্বারা? হাইড্রোজেন বন্ধন দ্বারা। বলা হচ্ছে যে একটার অ্যাডিনিন অপরটা থায়ামিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয় এবং একটার গুয়ানিন অপরটা সাইটোসিনের সাথে কি? 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়। তার মানে তুমি যেখানে অ্যাডিনিন এবং থায়ামিন লিখছো সেখানে কয়টা টান দিবা? 2টা। আর যেখানে গুয়ানিন সাইটোসিন আছে সেখানে দিবা কয়টা? 3টা। গুয়ানিন সাইটোসিন আছে সেখানে দিবা 3টা, অ্যাডিনিন থায়ামিন আছে সেখানে 2টা। এইভাবেই মূলত আমাদের কি হয়? ডিএনএ এর রাসায়নিক গঠনটা তৈরি হয় এবং এরা এক একটা সিঁড়ির ধাপ তৈরি করে। এখন দেখো আমরা যদি ভৌত গঠনটা দেখি, যে ডিএনএ দেখতে অনেকটা
ডিএনএ দেখতে অনেকটা দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো। কিসের মতো একটু ভালো করে আঁকতে পারি? হ্যাঁ, এটা দেখতে কি দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো। এখন মনে হয়েছে যে এরা এখানে এসে যুক্ত হয়ে গেছে, কিন্তু এরকম না। 3D ছবি যদি তুমি দেখো, এটা এরকম করে এরকম করে এরকম করে যায় না, এটা গেছে ঠিক এইভাবে, ঠিক এইভাবে। প্রত্যেকটা সূত্র থেকে প্রত্যেকটা জায়গার দূরত্ব কি সমান। তাহলে মনে রাখবে না, এটা আমি এইভাবে আঁকছি বলে এটা একটা জায়গায় জোড়া লাগেছে, এটা শত্রুঘ্ন সিনেমা আরেক গায়া, ঠিক আছে। এটা হচ্ছে কিরকম, এরকম করে না গিয়ে জিনিসটা সূত্রের মতো এইভাবে এইভাবে কোমর দুলাই দুলাই গেছে। ওকে, তাহলে দেখো যে এই যে সূত্রটা বলছি আগের মতোই, একটা যে আমার 5 প্রান্ত হয়, তাহলে এটা যেখানে গিয়া কি শেষ হয়েছে এটা কি 3 প্রান্ত। এটা যে আমার 3 প্রান্ত হয়, এটা যেখানে গিয়া শেষ হইছে দেখো ওটাকে বলবো আমরা কি 5 প্রান্ত। ওকে, এখন বলছে যে এই সূত্র দুইটা পরস্পরের সাথে কি দ্বারা যুক্ত থাকে, নাইট্রোজেনাস ক্ষারক। একদিকে অ্যাডিনিন থাকলে অবশ্যই থায়ামিন, একদিকে গুয়ানিন থাকলে অবশ্যই অপরদিকে সাইটোসিন, একদিকে সাইটোসিন থাকলে অপরদিকে থাকবে গুয়ানিন, এবং একদিকে থায়ামিন থাকলে একদিকে থাকবে কি অ্যাডিনিন। এখন দেখো তোমরা যেমন ফিজিক্সে পড়ছো যে এখান থেকে যেখান থেকে তরঙ্গ যাত্রা শুরু করে আবার সেই জায়গায় একটা পূর্ণ তরঙ্গ বলি না, এটাকে আমরা বলি পূর্ণ তরঙ্গ, ঠিক আছে। ঠিক এরকম একটা সিঁড়ি থেকে যাত্রা শুরু করে অপর সিঁড়ি পর্যন্ত একদম এই অংশটা গেল একটা পূর্ণ প্যাচ, এটাকে আমরা বলি একটা পূর্ণ প্যাচ। এটাকে আমরা কি বলি, একটা পূর্ণ প্যাচ। আর এই একটা পূর্ণ প্যাচ অর্থাৎ একতলা তুমি যে সিঁড়ির সাথে তুলনা করতেছো, দ্বিসূত্রক ডান দিকে বাঁকানো সিঁড়ির মতো। এটা সিঁড়ির মতো হইলে এটা তো সিঁড়ির ধাপ আছে নাকি, সিঁড়ির ধাপ। এই যে সিঁড়ির ধাপগুলো তৈরি হয় মূলত এই নাইট্রোজেনাস ক্ষারক দ্বারা। অ্যাডেনিন থায়ামিন পরস্পরের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা, আর গুয়ানিন সাইটোসিন পরস্পরের সাথে কি হবে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে। এরকম এরকম করে 3টা, আর এটা হচ্ছে কি 2টা। এখন মনে রাখবা এই একটা পূর্ণ প্যাচ এখান থেকে এই পর্যন্ত তার দূরত্ব হচ্ছে 34 আর্মস্ট্রং অথবা 3.4 ন্যানোমিটার। এবং বলা হচ্ছে যে এরকম যে সিঁড়ির ধাপগুলো আছে, এই সিঁড়ির ধাপ একটা পূর্ণ প্যাচে থাকে, লিখে রাখি একটি পূর্ণ প্যাচে, একটি পূর্ণ প্যাচে সিঁড়ির ধাপ থাকে 10টি। তাহলে বলো তো এই সিঁড়ির ধাপ থেকে এই সিঁড়ির ধাপের দূরত্ব কত হবে, এটাকে আমরা কি দিয়ে 10 দিয়ে ভাগ দিব। তাহলে 10 দিয়ে ভাগ দিলে কত হবে 3.4 আর্মস্ট্রং অথবা আমরা বলতে 0.34 ন্যানোমিটার, ঠিক আছে। এখন বলা আছে যে একটা পূর্ণাঙ্গ প্যাচের মধ্যে আমাদের নাইট্রোজেনাস ক্ষারক থাকে, নাইট্রোজেনাস বলবো না, নিউক্লিওটাইড থাকে 10 জোড়া বা 10টা সিঁড়ির ধাপ থাকে। এই প্রত্যেকটা সিঁড়ি থেকে আরেকটা, একটা ধাপ থেকে আরেকটা, অর্থাৎ এই যে এখান থেকে এটার দূরত্ব হচ্ছে কত, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 3.4 আর্মস্ট্রং অথবা ন্যানোমিটারে বলে 0.34 ন্যানোমিটার। ওকে, এরপরে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে একটা সূত্র থেকে আরেকটা সূত্রের দূরত্বটাকে আমরা বলি ব্যাস, অর্থাৎ এই জায়গাটা থেকে শুরু করে এই জায়গাটা থেকে আমরা বলি ব্যাস, যেখানে ব্যাস হচ্ছে 20 আর্মস্ট্রং অথবা এটাকে আমরা 2 ন্যানোমিটার বলে থাকি। তাহলে সিঁড়ির এক ব্যাস হচ্ছে কতটুকু আমাদের 20 আর্মস্ট্রং বা 2 ন্যানোমিটার। এবং এই যে এটি আমরা আগেই বলছি 4 গ্রাফ পৃথিবীতে, একটা ডিএনএ তে যতগুলো অ্যাডেনিন থাকবে ঠিক ততগুলো থায়ামিন, এবং যতগুলো গুয়ানিন থাকবে ঠিক ততগুলো কি থাকবে সাইটোসিন। এটাকেই বলা হচ্ছে 4 গ্রাফ নীতি। তো পরীক্ষায় যদি তোমার আসে তাহলে তুমি এখানে তো 10টা আঁকতে পারবে না, এইজন্য এখানে মাঝখানে ডট ডট করে দিবা, আর হচ্ছে উপরে 2টা নিচে 2টা দেখায় দিবা। পরীক্ষা আসলে 2টা ছবি আঁকতে হবে। যদি তোমাকে বলে ডিএনএ এর গঠন অঙ্কন করো তাহলে তোমাকে এই ছবি আঁকতে হবে, ওই ছবি আঁকতে হবে। যখন তোমাকে বলবে শুধুমাত্র রাসায়নিক গঠন অঙ্কন করো তখন তুমি এই ছবিটা দেখবা যে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে আমরা ডিএনএ তে পেন্টোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার পাই, নাইট্রোজেনাস ক্ষারক হিসেবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন পাই, অজৈব ফসফেট হইলে এবং অজৈব ফসফেট, যেখানে আমাদের এখানে কি হচ্ছে রাইবোজ পেন্টোজ সুগারের বাইরের দিকে থাকে ফসফেট, তারা ফসফেট বন্ড দ্বারা, একটা পেন্টোজ সুগার অপর পেন্টোজ সুগার আছে 3,5 বন্ড দ্বারা যুক্ত থাকে, এবং এই সূত্র দুটি পরস্পরের সাথে যুক্ত থাকে নাইট্রোজেনাস ক্ষারক দ্বারা। নাইট্রোজেনাস ক্ষারকগুলো আবার কি দ্বারা যুক্ত থাকে হাইড্রোজেন বন্ধন দ্বারা। এই কথাগুলাই দেখো এখন আমরা আমাদের স্লাইডে লেখা আছে, এই স্লাইডগুলো তুমি দেখে রাখো।
এই যে লেখা আছে যে ডিএনএ, এটা কিন্তু আমরা কার ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ মডেলটা বলতেছি, যে ডিএনএ দ্বিসূত্র, বিন্যাস ডান দিক থেকে বাম দিকে ঘোরানো সিঁড়ির মতো। সূত্র দুটি পরস্পরের বিপরীত, অর্থাৎ একটা যদি 5 মুখ থেকে 3 মুখী হয় তো অপরটা অবশ্যই 3 থেকে 5 মুখী হবে। সূত্র দুটি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার অজৈব ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। তাহলে দেখো রাইবোজ সুগার ফসফেট, ফসফেট রাইবোজ রাইবোজ সুগার ফসফেট, রাইবোজ সুগার ফসফেট এর পর্যায়ক্রমে গঠিত হয়। ঠিক আছে, এখন বলছে যে সূত্র দুটির মাঝখানে প্রতিটি ধাপ তৈরি হয় একজোড়া নাইট্রোজেনাস ক্ষারক দিয়ে, যেখানে অ্যাডেনিন থাকে থাইমিনের সাথে, আবার গুয়ানিন থাকে কার সাথে, সাইটোসিনের সাথে। ফসফেট যুক্ত হয়ে ডিঅক্সিরাইবোজ সুগারের 3 এবং 5 কার্বন এর সাথে ক্ষারকগুলো যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের 1 নং কার্বনের সাথে। তাহলে কি বলছে, ফসফেট থাকে 5 নাম্বার এবং 3 নাম্বার কার্বনে, আর ক্ষারকগুলো যুক্ত সবসময় 1 নাম্বার কার্বনে, এগুলো তুমি জানো। ঠিক আছে, এবং ডিএনএ এর মধ্যে 4 ধরনের নাইট্রোজেনাস ক্ষারক থাকে, সবাই জানি, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন এবং সাইটোসিন। অ্যাডেনিনের সম্পূরক ক্ষারক থায়ামিন আর গুয়ানিনের সম্পূরক ক্ষারক কি রে, সাইটোসিন। এখন বলছে একটা সূত্রের অ্যাডেনিন অপর সূত্রের থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা, এবং একটি সূত্রের গুয়ানিন অপর সূত্রের সাইটোসিনের সাথে কি রে, 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা কি থাকে, যুক্ত থাকে। এবার আমরা বলছিলাম না, একটা পূর্ণাঙ্গ পেজে একটা প্রতিটি পেজ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে কত, 34 আর্মস্ট্রং বা 3.4 ন্যানোমিটার, আর প্রত্যেকটা পেজে নাইট্রোজেনাস বেস থাকে কয়টা, 10টি। এজন্য একটা সিঁড়ির ধাপ থেকে আরেকটা সিঁড়ির ধাপের দূরত্ব হচ্ছে 3.4 আর্মস্ট্রং বা 0.34 ন্যানোমিটার, এবং হেলিক্সের ব্যাস কত, এত 20 আর্মস্ট্রং বা 2 ন্যানোমিটার। ঠিক আছে, এবং প্রতিটা হেলিক্সের সম্পূর্ণ বেস ঘূর্ণনের বাইরের দিকে গভীর খাঁজ তৈরি করে, দরকার নাই। প্রত্যেকটা ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা 10 জোড়া, এবং প্রত্যেকটা পেজে হাইড্রোজেন বন্ডের সংখ্যা থাকবে কয়টি, 25টি। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। যেমন ধরো আমরা কি বললাম, যে এখানে দেখো যে একটা প্যাচের মধ্যে যে 10টা নিউক্লিওটাইড থাকবে তারা এমন ভাবে অবস্থান করবে যেন তাদের হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কয়টা হয়, বরাবর 25। 25-এর থেকে বেশিও হবে না, আবার 25-এর থেকে কি কমও হবে না। ওকে, এখন দেখো আমরা যদি ডিএনএ এর কাজ চলে যাই, ডিএনএ এর কাজ হচ্ছে কি, এটা ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে। কারণ আমরা জানি ডিএনএ এর ভিতরেই থাকে কি, জিন, আর এই জিনগুলো আমাদের সকল বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যায়। তারপর বলছে জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে। 4 নম্বর জীবের বৈশিষ্ট্য সমূহ বংশ পরম্পরায় অধতন প্রজন্মে স্থানান্তর করে। অধতন বলতে কি, আমার পরবর্তী প্রজন্মে স্থানান্তর করে। যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, জীবের সকল শারীরবৃত্তীয় এবং জৈবনিক কাজের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, এবং ডিএনএ হেলিক্সের কোন অংশে গোলযোগ দেখা দিলে তা মেরামত করে নিতে সক্ষম হয়। এগুলো তোমরা পড়ে নিবা। আর ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন প্রক্রিয়াটি জীবের জাতিসত্তা অটুট রাখে, কারণ ডিএনএ রেপ্লিকেশন হয় বলেই কোষের বিভাজন ঘটে, আর কোষের বিভাজন হয় বলে আমাদের একটা কোষ থেকে একাধিক কোষের সৃষ্টি হচ্ছে। ওকে, আর জীবকোষে জৈবিক সংকেত প্রেরণ করে মূলত কে, ডিএনএ। এখন যদি আমরা এই জিনিসটা তোমাদের বইয়ের সাথে মিলাই নেই, সেম শুরু করি, আমাদের এখান থেকে যা যা পড়ার লাগবে সেটাই তোমাদের দেখাচ্ছি জাস্ট। ঠিক আছে, দেখো প্রথমেই বলছে আমাদের নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ। নিউক্লিক অ্যাসিড নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেই ফেলছি। এখানে দেখো বলছে যে নিউক্লিক অ্যাসিড 2 প্রকার। একটা হচ্ছে কি রে, নিউক্লিক অ্যাসিডে বিদ্যমান সুগারটি রাইবোজ অথবা ডিঅক্সিরাইবোজ, তারপর ভিতরে নিউক্লিক অ্যাসিড 2 প্রকার, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, এবং রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। দেখো ডিঅক্সিরাইবো এটা হচ্ছে কি, ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত রূপ, এবং ডিএনএ হলো জীবের বংশগতির ধারক এবং বাহক। যে কথা আমরা বারবার করে বলছি, ডিএনএ এর গঠনের একক হলো নিউক্লিওটাইড। আর নিউক্লিওটাইড কেমনে তৈরি হয় তোমরা জানো, পেন্টোজ সুগার, তার সাথে নাইট্রোজেনাস ক্ষারক এবং আমাদের অজৈব ফসফেট মিলে একটা নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওটাইডের দীর্ঘ পলিমারটাই হলো ডিএনএ, এবং এটি বৃহদাকার জৈব অ্যাসিড বলে এটাকে জীবনের কি বলা হয়, আণবিক ভিত্তি বলা হয়। এবার দেখো ডিএনএ এর গঠনে আমরা কি কি পাচ্ছি, 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন নামক 4 ধরনের নাইট্রোজেনাস ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড। এখন তোমার সংজ্ঞা দিচ্ছে, যেটা আমরা আগে বলছি, সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল পরিব্যক্তি ক্ষণ, তারপরে হচ্ছে যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক, বংশগতি বৈশিষ্ট্যের ধারক এবং বাহক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি বলতেছি আমরা, কি ডিএনএ। লেখা আছে না যে ডিএনএ এর পরিমাণ পিকোগ্রাম এককে হিসাব করা হয়, আর মানুষের ডিপ্লয়েড কোষে ডিএনএ থাকে কতটুকু, 5 থেকে 6 পিকোগ্রাম, এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের ডিএনএ থাকে মোট কত, 100 গ্রাম। ডিএনএ এর ভৌত গঠন, তুমি ভৌত গঠন যদি পড়তে চাও, এটা সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেক দিছে, আমরা 4 গ্রাফ নীতি পড়ে ফেলছি আগেই। ঠিক আছে, এবং ওয়াটসন এবং ক্রিকেট মডেলটা আমার সবথেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে,
একটা বিশেষ তথ্য দিচ্ছে যে ডিএনএ হলো 4 প্রকার নিউক্লিওটাইড দিয়ে গঠিত। জানা হয়েছে নিউক্লিওটাইড সমূহ রাসায়নিক গঠন, এবং যেহেতু ডিএনএ অম্লীয় কাজে ফসফেট গ্রুপ অবশ্যই কি থাকে, উন্মুক্ত থাকে। আর 4 গ্রাফ ডাটা অনুযায়ী এ এর সংখ্যা এবং টি এর সংখ্যা সমান, এবং জি এর সাথে কি রে, সি এর সংখ্যা সমান। কারণ এই যে সংখ্যাগুলো আমরা পড়বো একটু পরে আরো বিস্তারিত। তো এখানে দিছে ওয়াটসন এবং ক্রিক সবথেকে ভালো ডিএনএ মডেলটা দেন, যেটাকে ডাবল হেলিক্স মতবাদ বলা হয়। তার মডেলটা সবথেকে ইম্পর্টেন্ট, যেটা আমরা পড়ে ফেলছি যে ডিএনএ অণুর দ্বিসূত্রক, বাম দিক থেকে ডান দিকে পেঁচানো, সূত্র দুটি সমদূরত্ব অবস্থিত এবং বিপরীতমুখী, তাহলে সূত্র দুটি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার ফসফেট এবং পর্যায়ক্রমিক সমন্বয়ে। ঠিক আছে, এরপরে তোমাদের এইগুলো ছবি দিছে, এই ছবিগুলো দেখার দরকার নাই, তবে পরীক্ষার জন্য অবশ্যই তোমার এই ছবি আর এই ছবিটা তোমাকে কি করতে হবে, ভালো করে শিখতে হবে। ওকে, ভয় পাওয়ার কিছু নাই ছবি দেখে, এগুলো আজাইরা, এটাও পড়তে পারো ওইটা পড়তে পারো, সমস্যা নাই। এবারে যা দেখতেছিল আজাইরা ছবি, এগুলো কোনো দরকার নেই। এই জায়গা থেকে আমরা পড়ে ফেলছি আগেই যে সূত্র দুটির মাঝখানে প্রতিটি ধাপ তৈরি একজোড়া নাইট্রোজেনাস বেস দিয়া, ফসফেট যুক্ত হয় ডিঅক্সিরাইবোজ সুগারের বাইরে, এবং ক্ষারকগুলো যুক্ত হয় ডিঅক্সিরাইবোজ সুগারের 1 নং কার্বনে। ডিএনএর মধ্যে 4 ধরনের নাইট্রোজেনাস ক্ষারক আছে, অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, এবং অ্যাডিনিনের সম্পূরক থায়ামিন এবং গুয়ানিনের সম্পূরক সাইটোসিন। এগুলো তোমাদের পড়াইছি না, জাস্ট এইটুকু দেখো। ডিএনএর সূত্র দুটি পেজ বা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য এত আর্মস্ট্রং, এবং প্রতিটি পেজে নাইট্রোজেনাস ক্ষারকের জোড়ের সংখ্যা থাকে কত, 10টি। পরে সিঁড়ির এক ধাপ থেকে অপর ধারের দূরত্ব হচ্ছে কতটুকু, 3.4, মানে ভাগ দিছি 10 দিয়ে। তাহলে এগুলো পড়ে ফেলছি, ব্যাস কত, তারপরে কয়টা হাইড্রোজেন বন্ড থাকে আণবিক ভর, এবং ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনটাও আমরা পড়ে ফেলছি, কি কি থাকে, 5 কার্বন বিশিষ্ট কি থাকে রে, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেনাস ক্ষারক হইছিল অ্যাডেনিন, গুয়ানিন, এবং পিউরিনে থাকে থায়ামিন এবং সাইটোসিন। এবারে আমরা যাব ডিএনএ এর কাজ। ডিএনএ এর কাজ আমরা পড়ে ফেলছি, ডিএনএ কিভাবে কাজ করে সেটা দরকার নাই, বাট ডিএনএ এর গুরুত্বটা আমাদের সৃজনশীল পরীক্ষায় অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আসি ডিএনএ এর গুরুত্ব। এই ডিএনএ গুরুত্বটা তোমাদের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। দেখো লেখা আছে ডিএনএ জৈবিক তাৎপর্য বা গুরুত্ব। ডিএনএ বংশগতির বৈশিষ্ট্যগুলোকে ধারক এবং বাহক হিসেবে কাজ করে, এটা তো আমরা সবাই জানি, কারণ অধিকাংশ জীবের বংশগতির একক হচ্ছে কি, জিন। আর ডিএনএ, জিন হচ্ছে ডিএনএ এর একটা অংশ। দেখো প্রথমে কি, কোষ বিভাজনের সময় ডিএনএ এর নির্ভুল প্রতিলিপি সৃষ্টি হয়, ডিএনএ নির্দিষ্ট প্রকার প্রোটিন সংশ্লেষণ করে, আর ডিএনএ বংশগতির সকল জৈবিক সংকেত বহন করে ক্ষমতা। ডিএনএ এর গঠন অত্যন্ত স্থায়ী এবং মিউটেশন ছাড়া এর কোনো পরিবর্তন ঘটে না। তাহলে জীবদের জৈবিক সংকেত প্রেরণ করে, এবং কোনো কারণে ডিএনএ অণুর গঠন বা পরিবর্তন হলে পরিবর্তির উদ্ভব হয়, আর পরিবর্তী হলে পৃথিবীতে কি হয়, বিবর্তনের সূচনা হয়। কারণ এখান থেকে বলতে পারি যে ডিএনএ যদি রেপ্লিকেশন না হইতো, তাহলে কখনো নতুন জীবের বা নতুন কোষের সৃষ্টি হইতো না। সুতরাং বলা যায় যে ডিএনএ এর গুরুত্ব কি রে, অনেক অনেক বেশি। সো আজকের পরে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসটা অবশ্যই আরএনএ সম্পূর্ণটাই আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।